ছোট গল্প পাঠের অনুষ্ঠান। গল্প পড়বেন প্রতিভা সরকার, অরিন্দম বসু এবং দেবশ্রী সারোগী। আলোচনায় আবেশ দাস ও মানস সরকার, সঞ্চালক অনুপম মুখোপাধ্যায়। কথামালার অনুষ্ঠান, গল্পের অনুষ্ঠান। এই পর্বে মাত্র 3 জন গল্প আছে, গল্প পড়বেন। এখানে উপস্থিত রয়েছেন অরিন্দম বসু, উপস্থিত হয়েছেন প্রতিভা সরকার এবং উপস্থিত হয়েছেন দেবশ্রী সারোগী। 3 জনের গল্প আমাকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্চালনা করা। সঞ্চালকদের কাজ হচ্ছে শুধু বলে দেওয়া, আর আলোচক আছেন 2 জন, মানস সরকার এবং আবেশ দাস। তো আমি এই 3 জনের মধ্যে 3 জনের মঞ্চে আছেন, আমি এদের পরিচয়টা একটু করে দিয়ে আমার কাজ শেষ করে দিচ্ছি, তারপরে আলোচনা হবে। প্রথমে গল্প পাঠ করবেন, আমি ডেকে নেব প্রতিভা সরকারকে। তো প্রতিভা সরকারকে ডাকার আগে আমি একটু বলে নিই যে প্রতিভা সরকার আসলে একটা অন্য কথা বলি। আমি কিছুদিন আগে ওই পূর্ণেন্দু পত্রী স্মৃতি গ্রামে গিয়েছিলাম, একটা রিসর্টে। তো সেখানে গিয়ে একটা ইংরেজি গল্পের অনুবাদ পড়ছিলাম। পড়তে পড়তে দেখলাম একটা গল্প পড়লাম, সেখানে ডটার অফ দ্য ডেড নামে একটা গল্প পড়লাম। আমার খুব চমৎকার একটা গল্প। তো দেখলাম লেখিকা প্রতিভা সরকার। প্রতিভা সরকারের লেখা খুব পড়িনি আমি আগে, পড়ে তো আমার খুব আশ্চর্য লাগলো, এত সুন্দর একটা গল্প এবং অনুবাদ, ইংরেজিতে অনুবাদ। তো এই গল্পটা আমার মনে পড়লো যে আত্মজা বলে একটা গল্প পড়েছিলাম, তারই অনুবাদ। ফলে আমি আরও একটু কৌতূহল হলাম যে ওনার লেখা আরও পড়তে হবে। তো এই বইমেলায় আবার 2-4টে বই দেখলাম। সম্প্রতি একটা রসিকার ছেলে বলে উনি একটি উপন্যাস লিখেছেন, এবং অদ্ভুত সুন্দর একটা উপন্যাস। মানে যে উপন্যাসটা মানে আমাদের আজকের কনটেক্সটে যে অস্পৃশ্যতা এবং দলিতদের সমাজ নিয়ে যেভাবে তিনি উপস্থিত করেছেন, উপন্যাসটাকে এনেছেন, তা একটা মানে পড়ার মতো, এবং প্রত্যেকে আমি পড়তে বলবো একটা উপন্যাস। তো প্রতিভা সরকারের অ্যাকচুয়ালি আরও অনেকগুলি বই রয়েছে, যেমন তার উপন্যাস রয়েছে মানসাই বলে একটি উপন্যাস রয়েছে। খুলে দিন। হ্যাঁ, এই ব্রহ্মপুত্র অঞ্চলের একটা প্রিয় নদী, মানুষরা প্রিয় নদীকে মানসাই বলে, তার উপরে একটা উপন্যাস আছে। তারপরে কমলে কামিনীর কিস্সা, ফরিস্তা ও মেয়েরা বলে একটি গল্পগ্রন্থ আছে। এরকম আরও কিছু বই রয়েছে। এবং তিনি লেখার মধ্যে তো আছেনই, এবং ভালো ভালো লেখা লিখছেন, তার লেখার মধ্যে আমরা পাচ্ছি। তার আমি একটু আগেই বললাম যে দলিতদের নিপীড়নের পরে হায়দ্রাবাদের যে রোহিত ভেমুলার যে ঘটনাটা আমরা জানি, বা খড়গপুরের ফয়জাল আহমেদের যে ঘটনা আমরা জানি, সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে তিনি একটি অদ্ভুত উপন্যাস রসিকার ছেলে সম্প্রতি লিখেছেন। উপন্যাস আমরা পড়েছি। তো আজকে প্রথম গল্পকার হিসেবে আমি প্রতিভা সরকারকে ডেকে নিচ্ছি, তিনি গল্প পাঠ করবেন। প্রতিভা সরকার। আজকে আমি যে গল্পটা পড়ছি তার নাম হচ্ছে আত্মজা। ড্রাইভারের কানে মোবাইল দেখলে চিরকাল আমার গলা খুসখুস করে। এইও ভাই, পরে কথা, পরে। সেদিন কিছু বলবো কি, খুব জোর একটা ধাক্কায় মাথা ফেটে গেল আমার। আর সেটা ভালো করে বুঝবার আগেই জল উঠে এলো আমার নাকের তলায়। 1 সেকেন্ডের খুচরোতে দেখলাম ঘোলা জল রং বদলালো লালে। আমি মালদায় যাচ্ছিলাম। আমার একমাত্র বোন ওখানে স্কুলে হেডমিস্ট্রেস, 2 মেয়েকে নিয়ে তার সংসার। আমার মতো ব্রহ্মচর্য পালন করবার কঠিন ব্রত তার ছিল না। কিন্তু ওই যে কপাল, যে গোপালটি জুটল সে মোটেই সুবোধ নয়, তাই সে একা থেকে যাওয়াই পছন্দ করল। আমিও শৈলেন হঠাৎ বিয়ে করে নেবার পর থেকে কাউকে আর ভরসা করতে পারিনি। স্কুল আর বাড়ির ছুটি পেলে শুধু মালদা। বঞ্ঝি দুটোর কলকলানি বড় মধুর মনে হতো। ওদের কথা মনে হতেই একটা দীর্ঘশ্বাস ঠেলে উঠল। দেখি মাথার ওপর উঠে গেল একরাশ বুদবুদ। আমি কতটা জলের নিচে? ঠাহর করবার জন্য আড়ষ্ট ঘাড় বাঁকাবার চেষ্টা করলাম, হলো না। আন্দাজে যা বুঝলাম, আমি গড়িয়ে এসেছি একেবারে খাড়া দাঁড়িয়ে থাকা বাসের পেছন দিকে।
আমার ওপরে অনেকগুলো শরীর, একজনের শাঁখা পলা পড়া মোচড়ানো বাঁ হাত আড়াআড়ি ঠেসে ধরেছে আমার গলা, তাই তার ভারী শরীরটাও পড়ে আছে ওই বাঁ দিকেই। আমার নাকের ওপর থেবড়ে আছে যে মাথাটা, তাতে একটাও চুল নেই, জলে ভিজে টাক আরও চকচক করছে। এত কষ্টেও হাসি পেল। শৈলেনকে গত বছর জেলার বইমেলায় হঠাৎ দেখি, অমনি মাথা জোড়া টাক, ভাঙা গাল। এত তাড়াতাড়ি বুড়িয়ে গেলে শৈলেন? অমন সুন্দরী বউ, ছেলে মেয়ে নিয়ে অমন ভরভরন্ত সংসার। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো কষ্টও কি মনকে বেশি অসাড় করে? সেই অসাড়তা কাটাবার জন্যই কিনা জানি না দিলাম এক মরিয়া মোচড়। পিঠের নিচে ঝনঝন করে মোটা কাঁচ ভাঙার আওয়াজ হলো, বাসের জানালা। আমিও অমনি সেই ফাঁক গলে ফুরফুরে ভঙ্গিতে দিব্যি বেরিয়ে এলাম। দুর্গন্ধময় পাকের নাকপাশ থেকে মুক্তি পেতেই আমার শরীরটা প্রজাপতির মতো ভেসে বেড়াতে লাগলো। কালচে হয়ে জমে থাকা জল ঝাঁঝি আমার ক্ষতস্থানে নরম হাত বুলিয়ে দিতে থাকলো। বুঝলাম আমাদের বাসটা ব্রিজের রেলিং ভেঙে সোজা বুলেটের মতো গেঁথে গেছে খালের ঢেউহীন গভীর মেঝেতে। কতক্ষণ রাতের অন্ধকারে ভেসে বেরিয়েছি বলা যায় নাকি? ভেতরটা তো সূর্য না ডুবতেই ছায়া ছায়া। সে ছায়া যখন জমাট হলো, বুঝলাম বাইরে রাত নেমেছে। সবের উদ্ধারের আশা থাকে না, আমারও ছিল না। উপরন্তু আমার শরীরটা ঘিরে ছিল ঘন শ্যাওলা, ওপরে ঝুপসিয়া গাছের আড়াল, লুকিয়ে থাকার আদর্শ জায়গা। তবু একটু একটু ভেসে উঠছি, আর ভেসে ভেসে পাড়ের কাছাকাছি চলে এসেছি বোধহয়, কারণ এতক্ষণে কানে আসছে কান্নার আওয়াজ, আর্তনাদ, খুচরো কথা, হাসি, ফাজলামোর শব্দ, বিড়ির গন্ধ। লোকে লোকারণ্য। কেউ একজন হ্যাক করে থুতু ফেললো, একদলা কফ ভেসে গেল আমার কানের পাশ দিয়ে। আমি সরতে গেলাম, কিন্তু সার নেই। এসব কি হচ্ছে আমি আবছা হলেও বুঝতে পারছি কি করে তা কে জানে। নৌকার ওপরে বসা একটা কমলা জ্যাকেট পরা কালো স্বাস্থ্যবান ছেলে আমার পাশ দিয়ে ছুটে যাওয়া একটা ব্যাগ তুলে ধরল বেড়ালের শিকার ধরার মতো। ফুলে ঢোল, টপ টপ জল পড়ছে ব্যাগের গা বেয়ে। ওকে ফাঁকি দিয়ে দূরে চলে গেল এক পাটি পুরুষ চটি। তীব্র আলো জ্বলে উঠল ব্রিজের ওপর, এত তীব্র আমার বোঝা চোখের ভেতরেও ঢুকে পড়ছিল বর্ষার মতো। আর কোনো কষ্ট ছিল না, কিন্তু কুটকুট করে মাছ কামড়ে দিচ্ছিল যখন আমার বেজায় কাতুকুতু লাগছিল। এই যে শরীরে দুঃখ বেদনার বোধ নেই, কিন্তু চেতনা আছে পুরোই, এই অবস্থাটা আমাকে তুরীয় আনন্দ দিচ্ছিল। মেয়ে স্কুলের অবসরের মুখে এসে পড়া বুড়ি মাস্টারনি, মৃত্যুর পর এই রকম অদ্ভুত অসাধারণ অভিজ্ঞতা তার কখনো হবে কেই বা ভেবেছিল? সেই আনন্দেই কিনা জানি না নৌকার গলুইয়ের ধাক্কায় বেশ জোরে নাড়া লাগলো আমার শরীরটায়। সঙ্গে সঙ্গে কাছের জটলা থেকে একটা বীভৎস চিৎকার উঠল, ওই ওই যে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, একটা মেয়ে ছেলে তো। এরপর প্রচণ্ড চেঁচামেচি। কিছু লোক হাঁটু জলে নেমে পড়ল উৎসাহের আতিশয্যে। নৌকোর মুখ ঘুরিয়ে আনা হলো আমাকে আশ্রয় দেওয়া গাছটির গোড়ায়। সেই কমলা জ্যাকেট পরা অল্প বয়সী ছেলেটার চেঁচানি শুনতে পেলাম, 33 নম্বর। তারপরে একটা হ্যাঁচকা টানে উঠে এলাম রাবার র্যাফটের মধ্যখানে। 4 জোয়ান ছোকরা এক র্যাফট থেকে হালকা দুলিয়ে চ্যাংদোলা কোলে আলতো ছুঁড়ে দিল পাশেরটায়। আমি গিয়ে পড়লুম এক তরুণীর পাশে। কি ভাগ্যিস রাইগার মর্টিসে তার শক্ত দুহাত গাছের ডালের মতো খাড়া ছিল আকাশমুখো, না হলে ডোবা বাসে যেমন তার শরীরের অর্ধেকটাই চেপটে যেত আমার শরীরের ভারে। বললে কেউ বিশ্বাস করবে না, আমি তার কানের লতিতে আতরের গন্ধ পেলাম। প্রেমিকের সঙ্গে দেখা করবে বলে ভোর ভোর চেপেছিল হয়তো এই বাসটায়। লজ্জার ইঞ্জিন জেনেও যেটাকে রাস্তায় ছোটবার অনুমতি দেওয়া হয়েছিল। ছেলেটি হয়তো এতক্ষণ খবর পেয়েছে, এসে পৌঁছেছে ব্রিজের মাথায়, দেখতে পাচ্ছে না এত নিচে আকাশমুখো হয়ে হাত তোলা সবটিকে। আর দেখেই বা কি হবে, সে তো আর তার ভালোবাসার মানুষ নয়, পচন ধরা এক মৃতদেহ, যে অপেক্ষা করে আছে মাতাল ডোমের ছুরি ছানাছানির জন্য।
এরপর স্পষ্ট কানে আসছিল মেয়েলি গলার তীক্ষ্ণ কান্না, হায় পোড়া কপাল, আমি দাদা বলবো কাকে। মানে মেয়েটির দাদার মৃতদেহ আগেই পাওয়া গেছে। অনেক ক্যামেরার আলো আমার শরীরে ঝলকাতে কান্না দ্বিগুণ হয়ে গেল, আমাদের কেউ নাই গো। আমি একটু থতমত খেলাম, জানতাম বোন আর ওর মেয়েরা খবর না পাওয়া অবধি আমারই কেউ নেই। দু ফোঁটা চোখের জল ফেলবার, এখন দেখছি কারোরই কেউ নেই। তো এত লোক এখানে জড়ো হলো কোত্থেকে? কিন্তু পাশের আতরদানিটিকে আমার ভারী পছন্দ হয়ে গিয়েছিল। আমার বঞ্চিদের মতোই বয়স, তখনও ঠোঁট দুটো লালচে, বোজা চোখের দীর্ঘ পাতায় ছোট ছোট জলকণা লেগে আছে যেন। কি নিষ্পাপ মুখ! হঠাৎ মনে হলো শৈলেন যদি আমাকে ছেড়ে না যেত, বিয়ে হতো আমাদের, প্রেমের সহজ স্বাভাবিক পরিণতি, তাহলে এইরকম একটা মেয়ে থাকতে পারতো আমার। স্পিড বোটের 4 জোড়া চোখ এড়িয়ে অনেক কষ্টে এক আঙুলে ছুঁয়ে দিলাম মেয়েটার বাহুমূল। না, এ একেবারে মরে হেজে গেছে। তাচ্ছিল্যের থেকেও ঠান্ডা আর অপমানের থেকেও নিরক্ত তার মুখ, চুলে মুখে কাদা মাখামাখি। হঠাৎ একটা রূঢ় ধাক্কায় আমি সরে গেলাম নৌকার এক পাশে। যে নৌকো চালাচ্ছিল সে আমাকে সরিয়ে অন্যজনকে ডেকে বলল, একটু চালা ভাই, 7 ক্ষেপ মেরেছি। হাতশালা জবাব দিয়েছে, মরা দুটোর মাঝখানে একটু বসি। ও বসতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। আমার পরনে শাড়ি ছিল না, তবু কি ভাগ্য ব্লাউজ আছে। পেটিকোট হাঁটুর ওপর লেপটে ধরলেও আছে, কিন্তু মেয়েটি প্রায় উলঙ্গ। একটা ন্যাকড়ার মতো কিছু আছে দুপায়ের ফাঁকে, ঊর্ধ্বাঙ্গ প্রায় উদম, নিটোল স্তন অনেকটাই বেরিয়ে আছে, হাত পা শক্ত, কিন্তু বুকের কমনীয়তা অটুট। আমাদের দুজনকেই ওরা একটা সাদা কাপড়ে ঢেকে দিয়েছিল, লজ্জা নারীর ভূষণ। কিন্তু পাশে বসে সাদা কাপড়ের নিচে হাত ঢোকালে মৃতদেহ কি করতে পারে? তাই মাঝে এসে বসা ছেলেটিকে আমার একটু ভালো লাগছিল না। ওর চোখে ঘোর, নাকের পাটা ফুলে উঠেছে, ডান হাত কোথায় আমি দেখতে পাচ্ছি না, বাঁ হাতের তালু শক্ত করে ছড়ানো নৌকোর মেঝেতে। আমি চিৎকার করতে গেলাম, ও কিছু একটা করছে, হয়তো ওর আঙুল খেলা করছে মৃত স্তনবৃন্তে কিংবা অন্য কোথাও। ওর অন্যমনস্ক সাথী আলো আধারিতে কিছুই খেয়াল করছে না। কিন্তু চিৎকার করতে গিয়ে টের পেলাম স্মরণালী ভর্তি থকথকে পাঁক। কিছু করার নেই, এই জীবিতের অনাচারে মৃত একান্ত অসহায়। কিন্তু মৃত্যুর পরেও এই হঠাৎ পাওয়া আত্মজার নিপীড়ন আমি দেখতে পারবো না। সমস্ত চেতনা এক করে গড়িয়ে গেলাম বোটের কিনারায়। তারপর একটু ঝাঁকুনিতেই টুপ, নুনের পুতুল যেন সাগরে। ডোবার আগেই দেখলাম দাঁড় ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করছে ছেলেটি, দেখো দেখো বুটি কা লাশ ফির সে গির গয়ে, উধার বৈঠকে ক্যা কর রহে হ্যায় তুম। এই ছেলেটিও প্রচণ্ড চমকে লাফিয়ে উঠে দাঁড়াতে গেলে নৌকোটি কাত হয়ে গেল আমার দিকে। আমার গায়ের ওপরে এসে পড়ল আমার সেই আতরদানি। তার শক্ত হওয়া হাতে আমার হাত পেঁচিয়ে আমরা দুজন যাত্রা করলাম অনেক গভীরে, বালি খালের একান্ত গহীনে। কোনো ডুবুরি সেখানে পৌঁছতে পারে না। জল ঝাঁঝির বিছানায় শুয়ে মাছেদের খেলা দেখতে দেখতে তাকে আমি অনন্তকাল ঘুম পাড়ানিয়া গান শোনাবো, আয় খুকি, আমাদের এই জায়গাটুকু কেউ কাটতে পারবে না। শুনলেন আত্মজা গল্পটি। এই গল্পটিরই অনুবাদের কথা বলছিলাম। তো অনুবাদটি করেছিলেন সময়িতা দাশগুপ্ত। এই গল্পটি নিয়ে এখন আলোচনা করবেন মানস সরকার। সবাইকে নমস্কার। আমরা শুনলাম প্রতিভা সরকারের এইমাত্র পঠিত গল্পটি আত্মজা, এবং একই সঙ্গে আমরা অনুভূতি এবং বিকার দুটো মিলেমিশে গেল যেন এই গল্পে। এবং গল্পের শুরু থেকে আমরা যেমনটা শুনছিলাম যে কথক তথা একজন নারীর তার যে প্রেমিককে না পাওয়া, তার সংসার না হওয়ার জন্য যে তার ভেতরে হয়তো জীবনের যে গ্লানি, তার দুঃখ, সেটা ফুটে ওঠে।
এবং দুর্ঘটনা যদি আজকে এই গল্পের মধ্যে না আসতো, তার মধ্যে যে মাতৃত্বের এই অসাধারণত্ব লুকিয়ে আছে এবং তার জীবনের আমরা সামাজিকভাবে যে সকল পরিণতি বলি, সেই পরিণতি তো হয়নি, কিন্তু গল্পটার মহানত্ব এই জায়গায় যে তার সেই সম্পর্কের পরিণতি না হয়েও দুর্ঘটনাগ্রস্ত হবার পর বিকারগ্রস্ত কোনো মানুষের হাত থেকে আরেকটি তার সন্তান সমান নারীকে সে যেভাবে তার লজ্জাকে ঢেকেছে, বা পরবর্তী ক্ষেত্রে তার আরও হয়তো খারাপ যে লজ্জার পরিণতি হতে পারত, সেটা থেকে সে আটকেছে এবং যথাযথ সেটা মায়ের মতোই সে আটকেছে। এবং এই জায়গাটাতে সত্যিকারের একজন যে মা, তার মানে কোথাও সে নিজের হয়তো দেহের হয়তো আত্মজা নয়, কিন্তু মা এবং সন্তানের চিরকালীন যে সম্পর্ক, মা হয়ে যেভাবে একজন সন্তানকে আটকানো, সেটা যেভাবে এই গল্পে ফুটে উঠেছে। আগেই বললাম যেরকম যে অনুভূতিশীল গদ্যে তিনি সেটাকে ফুটিয়ে তুলেছেন, সেটাকে প্রশংসা করতে হয়। আগেও মানে তোনার প্রতিভা সরকারের গল্প আমার আগে পড়ার সুযোগ হয়েছে, সেটা কাকচরিত হোক, সীমানা হোক বা মালাডির মতো গল্প হোক, দেখেছি যে উনি কীভাবে নারী এবং পুরুষ বা একটি নারীর সঙ্গে অন্য আরেকটি কোনো হয়তো প্রকৃতির কোনো হয়তো তার সঙ্গে হয়তো সরাসরি সম্পর্ক নেই, কিন্তু তিনি সম্পর্ক এইভাবেই গড়ে তোলেন। এই গল্পের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেলাম যে সম্পর্কহীন গল্প কীভাবে আদতে সম্পর্ক হয়ে ওঠে, এবং সেই সম্পর্কটাই বোধহয় আমরা সব থেকে বেশি মূল্য দিই, বিশেষত সাহিত্যে। এবং আমাদের তার যে তার যে একটা উত্তরণের যে সাহিত্য, সেই উত্তরণের সাহিত্য বোধহয় আমরা এই ধরনের সম্পর্ককে অনেক বেশি গুরুত্ব দেব। ধন্যবাদ, এইটুকুই বলার। আমাদের আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় গল্পকার অরিন্দম বসু। অরিন্দম সম্পর্কে ছোট কথাই বলি যে তার সম্পাদিত পত্রিকার নাম মাসিক পরশ পাথর এবং মাসিক অনলাইন সুকোপাঠ, আপনারা জানেন। ইতিমধ্যে অরিন্দমের অনেকগুলি গ্রন্থ প্রকাশিত হয়েছে, 23-24টি তো বটেই, 10টি উপন্যাস, কম বেশি 200টি গল্প এবং উল্লেখযোগ্য গল্প সংকলন রংকলের মাঠে, অরিন্দম বসুর গল্প বই, নির্বাচিত 25 গল্প, সেরা 50টি গল্প, এরকম সব। অরিন্দম ভ্রমণ কাহিনী লিখেছেন পূর্ণ পায়ের ধুলোয়, ছোটদের সংকলন আছে মার্কোপোলোর বন্ধু, এবং গদ্য সংকলন আছে সময়ের ধুলো, কথাকারদের কথা। অরিন্দম পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নমিতা চট্টোপাধ্যায় সাহিত্য পুরস্কার, বঙ্গীয় সাহিত্য পরিষদের পুরস্কার এবং গল্পমেলা অন্যান্য বেশ কিছু পুরস্কার পেয়েছেন। অরিন্দমের গল্প বলার একটা স্টাইল আছে, সেই স্টাইলটা তার নিজের মতো করেই আছে, আমার মনে হয় তার একটা নিজস্বতা আছে। সমাজ এবং প্রান্তিক মানুষদের নিয়ে তার যে গল্পের যে মাধুর্য এবং বিষাদ আমরা যা পড়েছি, তাতে ওই গল্পগুলোকে বেশ ঝরঝর করে একটানে পড়ার মতো আকর্ষণীয় বলেই আমার মনে হয়েছে। তো অরিন্দম এখন লেখার মধ্যেই আছেন, এখন গল্প পাঠ করবেন অরিন্দম বসু, এবং এই গল্পের আলোচনা করবেন আবেশ দাস। অরিন্দম বসু। নমস্কার, যারা উপস্থিত আছেন এখানে সকলকে নমস্কার। সাহিত্যের সঙ্গে এতক্ষণ রয়েছেন তাদের ধন্যবাদ। আমার গল্পের নাম গোলাপি কাগজের ইস্তাহার। মেট্রো স্টেশনের বাইরে সিঁড়ি দিয়ে নামছিল ভাস্বর, অফিস থেকে ফিরছে, যেমন রোজ ফেরে। সময়টা যদিও এদিক ওদিক হয়ে যায়, এক একদিন এগোয় তো না পিছোয়। সফটওয়্যার কোম্পানিতে চাকরি, সময়ের কোনো দোষ নেই, কোম্পানিরও নয়। যদি কিছু থাকে তাহলে তার নিজেরই। 8টা বাজতে যায় প্রায়, একে ভ্যাপসা গরম, তার উপর মেজাজটা খিঁচড়ে রয়েছে, অফিসে ধ্যাতানি খেয়েছে বলা যায়। সিঁড়ির একেবারে শেষ ধাপের পরেই সিমেন্টের বড় চাতাল, চামড়ার ব্যাগের স্ট্র্যাপটা কাঁধ থেকে সরে যাচ্ছিল, সেটা আবার জায়গা মতো বসিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে এগোতে গিয়ে বাধা পড়ল। সামনে এসে
একজন হাতে একটা লিফলেট গুঁজে দিল। এরকম লিফলেট মেট্রো স্টেশনের বাইরে হামেশাই পাওয়া যায় যাওয়া আসার পথে। হোম ডেলিভারি, পেইং গেস্ট, কম্পিউটার ক্লাস, ইংরেজি বা অঙ্কের কোচিং, নতুন ডিপার্টমেন্টাল স্টোর, এনজিওর আবেদন, বিনা গ্যারান্টিতে সহজ কিস্তিতে লোন, বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদ, ছাত্র আন্দোলনের দাবি দেওয়া, ভাগ্যদোষ কাটানোর উপায়, পাসপোর্ট, ভিসা, আধার কার্ড করে দেওয়া, আরও কত কী। মানে ব্যাপারটা লোকাল থেকে ইন্টারন্যাশনাল পর্যন্ত ভাবা যেতে পারে। তার মধ্যে কতগুলো রাস্তায় পড়ে থাকে, লোকে মারিয়ে যায়, হাওয়ায় ঠেলা খায়, তা ভাস্বর জানে না। কতজন সেগুলোর দিকে তাকায় বা পড়ে তার খোঁজই বা কে রাখে। তবু লিফলেট বিলি হয়। ভাস্বর যদিও দুটো কাজ একসঙ্গেই করে, লিফলেটের দিকে একবার তাকায় এবং তারপর ফেলে দেয়। আজও তেমনই করতে যাচ্ছিল, সেটা হাতে নিয়ে কয়েক পা এগিয়েও গিয়েছিল, পারল না। গোলাপি পাতলা কাগজটায় ছাপানো কথাগুলোর প্রথম কয়েকটা লাইন পড়ে দাঁড়িয়ে যেতে হলো। সেখানে লেখা, মানুষের প্রতিটি নড়াচড়া, কথা ও উচ্চারণ রে বা রশ্মি দিয়ে হচ্ছে, রক্তমাংসর কোনো ভূমিকা নেই। ইন্টারনেটের মাধ্যমে স্যাটেলাইটের সাথে কানেকশান করে ম্যাগনেটের সাহায্যে কম্পিউটার দিয়ে এই রে নির্ধারিত জায়গায় পৌঁছয়। একটি কম্পিউটার থেকে 10 কোটি মানুষের ভাবনা চিন্তা কন্ট্রোল করা হচ্ছে নির্দিষ্ট অফিস থেকে। এই অফিসে যে কোনো মানুষের নাম, ঠিকানা ও ছবি জমা আছে। তার যাবতীয় গতিবিধি ও মাথার ভাবনা চিন্তা অফিসে বসে কম্পিউটারের মধ্যে থেকে জানা যাবে। চাতালটার মাঝখানে একটা লম্বা থামের মাথায় 6খানা সাদা LED আলো লাগানো, তাতে অনেক কিছু দেখা যায়। তাছাড়া চারপাশে আলোর ছড়াছড়ি, কাজেই ভুল বানানসহ লেখাগুলো পড়তে ভাস্বরের অসুবিধে হয়নি। সামনে বাস টার্মিনাস, বিরিয়ানি, এগরোল, মোমো, কেকের দোকান, অটো স্ট্যান্ড, কাছেই জামা কাপড়ের দোকান, মিষ্টি, পাঁঠার মাংস, ওষুধ, ইমিটেশনের গয়নার পাশে রিক্সা স্ট্যান্ড। তার উল্টো দিকে শনি মন্দির, চায়ের দোকান। ডান দিকে মেট্রো রেলিংয়ের ওপাশে খৈনি, সিগারেট, ফুল আর জড়িবুটি, শিকড়বাকল বিক্রির দোকান। মাঝখানে একটা অপ্রাপ্তবয়স্ক অশ্বত্থ গাছ, তার ছায়ার কিছুটা চাতালের ওপর পড়েছে। মাঝে মাঝে ওর নিচে ট্যাক্সি দাঁড়ায় এবং স্বঘোষিত স্টার্টাররা ড্রাইভারের কাছ থেকে 10-20 টাকা নিয়ে গুটখার পিক ফেলে ট্যাক্সি ছাড়তে বলে। এছাড়া গাদা গাদা মানুষ আর গাড়ির ফাঁক ফোঁকরে অল্প কয়েক ছটাক রাস্তা। আলো ঝলমলে চারপাশ দেখলে মনে হবে নিশ্চয়ই কোনো কার্নিভাল চলছে। কাছাকাছি গিয়ে লোকজনের মুখ দেখলে তাদের ফুরফুরে মেজাজটাও বোঝা যাবে নিশ্চয়ই। এসবের মধ্যে এরকম একটা লিফলেট হাতে নিয়ে বছর 37-এর ভাস্বর রায় অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তবে আরও অনেকের মতো সেও ঘামছিল। এদিক ওদিক তাকিয়ে ভাস্বর দেখতে চাইছিল অন্য কারো হাতে এই লিফলেট পড়েছে কিনা। তেমন কিছু দেখতে পেল না। আর একটা মেট্রো এসে পড়েছে, সিঁড়ি দিয়ে লোকের ওঠা ও নামা। সে নিচের দিকে দেখল, হ্যাঁ, কিছু গোলাপি কাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, যেমন থাকার কথা। এবার মনে হলো, এটা আমার হাতে দিল কে? সে গেলই বা কোথায়? কে লিখেছে এসব কথা এখানে? বিলি করছে কেন? একটি নজর ঘোরাতেই ভাস্বর দেখতে পেল লোকটাকে, মেট্রো স্টেশনের একেবারে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে। এত আলো সত্ত্বেও ওই জায়গাটা আবছায়া মতো। অশ্বত্থ গাছের পাতার ছায়া আছে, তাছাড়া উঁচুতে মেট্রোর শেডের ছায়াও এখানে নিচে বিছিয়ে রয়েছে। হ্যাঁ, ওই লোকটার হাতেই একতারা গোলাপি কাগজ। ভাস্বর দেখল লোকটা মাঝে মাঝে কয়েকজনের দিকে বাড়িয়ে দিচ্ছে লিফলেট, কিন্তু কেউ নিচ্ছে না। হয় হাত সরিয়ে নিচ্ছে, নয়তো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কম্পিউটার নিয়ে এত জ্ঞানীগুণীর মতো কথা কার মগজ থেকে বেরিয়েছে তা জানতে ইচ্ছে করছিল ভাস্বরের। ব্যাপারটা অদ্ভুত আর মজার। তবে ভাস্বরের সঙ্গে রাগও ছিল কিছুটা। তাদের কোম্পানি প্রোডাক্ট সফটওয়্যার বানায়, প্রোডাক্ট অ্যাপ তৈরি করে। কত কত জায়গায় ছড়িয়ে পড়ে সেসব। ক্লায়েন্ট আসে, ক্লায়েন্ট জোগাড়ও করতে হয়। ইনপুট, রিসার্চ, ডেভেলপমেন্ট, সেলস। ওই সফটওয়্যার অ্যাপগুলো জেগে থাকে, নড়াচড়া করে বলে ভাস্বররাও জেগে থাকে, নড়ে চড়ে বেড়ায়। বাড়িতে বউ, ছেলে, বাবা মা রয়েছে, রীতিমতো বাজার করে খেতে হয়। খামোখা কেউ বাজে কথা বলবে কেন? ভাস্বর গিয়ে লোকটার সামনে দাঁড়ালো। গোল গলার সাদা খাটো পাঞ্জাবি আর পাজামা, দুটোই ময়লা আর ন্যাতপ্যাতে। কালো শিরিঙ্গে শরীরে ঝুলে রয়েছে। চিমসে গলার উপরে ঠেলে উঠেছে 2 চোয়ালের হাড়। মাথার সামনের দিকের অনেকটা জায়গা ফাঁকা ছেড়ে কিছু সাদা চুল, পায়ে চটি। বয়স 70-এর ধারে পাশে হতে পারে। লিফলেটটা যখন হাতে নিয়েছে, পড়েছে, তখন বাড়ি ফেরার আগে একে একটু ঘেঁটে দেখা যেতে পারে। আজ একজন ক্লায়েন্ট নালিশ ঠুকেছে বলে প্রোডাক্ট ম্যানেজার ঘরে ডেকে রোগড়েছে ভাস্বরকে। কোনো মতে বেরিয়ে এসেছে। রোজই চাপ থাকে, কাল আরও বাড়বে। এর মধ্যে সেই লোকটাকে রোগড়ে নিতে পারে।
গোলাপি কাগজটা সামনে বাড়িয়ে ধরে ভাস্বর বলল, এসব কী ব্যাপার বলুন তো? লোকটা ভাস্বরের দিকে তাকালো। দেখা গেল চশমার ওপারে চোখ দুটো বেশ জলজলে। কোটরে বসে গেলে অবশ্য আলাদা করে এরকম দেখায় কখনো। ভাঙা গলায় লোকটা বলল, সব অতিক লেখা আছে, পুরোটা পড়লেই বোঝা যাবে। ভাস্বর বলল, পড়েছি, মাথা মুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না, এসব কি কথা? বলতে বলতে সে আবার কাগজটার দিকে দেখল। রে বা রশ্মি বিভিন্ন রঙের ও মাপের হয়। ল্যাবরেটরিতে এই রে বা রশ্মি তৈরি করা হয় বিভিন্ন নথিপত্রে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে। মানুষের ভাবনা চিন্তা স্যাটেলাইটের মাধ্যমে, ম্যাগনেটের মাধ্যমে বাড়ানো কমানো হচ্ছে বা কন্ট্রোল করা হচ্ছে। স্মৃতিশক্তি, স্বপ্ন, ভাষা, আদব কায়দা, বর্ণ তৈরি, বিভিন্ন গঠন তৈরি রে বা রশ্মি দিয়ে হয়ে চলেছে। পৃথিবীতে বহু ভাষী, বহু ধর্ম ও বহু বর্ণের মানুষ, তাদের সবাইকে এক একটা অফিস থেকে কন্ট্রোল করার চেষ্টা চলছে। তাদের দিকে সবসময় নজর থাকে। তারা কি করবে না করবে সবই অন্যের হাতে। তাদের ভাবনা চিন্তা উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা চলছে অনেক দিন ধরে। সবাই ভাবছে তারা স্বাধীন চিন্তার লোক, আসলে তারা ওই রে বা রশ্মির নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কথা বলছি না, আমাদের কথা বলানো হচ্ছে। গাছ কথা বলতে পারে না, গাছের কথা বলা তাই অপরাধ নয়। কাগজটায় চোখ বুলোতে গিয়ে ভাস্বরের এবার কীরকম সন্দেহ হলো। এ হয়তো কেউ নয়, একে দিয়ে কেউ বা কারা এসব করাচ্ছে। বুড়ো মানুষ, কিছু টাকার জন্য দাঁড়িয়েছে এখানে এসে। সে জানতে চাইল, আপনি কাদের হয়ে এসব কাগজ বিলি করছেন? লোকটা একটুও না থমকে বলল, আপনাদের হয়ে, ওটা আমার ইশতেহার। ভাস্বর একটু থতমত হয়ে গিয়েছিল কথাটা শুনে। তারপর মনে হলো, বলে কি, কিন্তু সমাজের উপকারে নেমেছে। কোথায় থাকেন আপনি? বলা যাবে না। কেন? পুলিশ পিছনে লাগবে। অবাক হয়ে ভাস্বর বলে ফেলল, সেরকম হয়েছে নাকি? ঘাড়ে ধাক্কা দিয়েছে, বলেছে এসব ছড়ানো যাবে না, আবার দেখলে পিছনে হুড়কো দিয়ে দেবে। কিছুক্ষণ চুপ করে থাকতে হলো ভাস্বরকে। আর একটা মেট্রো এলো, চলেও গেল। ঝমঝম শোঁ শোঁ আওয়াজ, লোকজন উঠছে নামছে। স্টেশনের টিভির গমগমে আওয়াজও এখানে থেকে শোনা যাচ্ছে। গান বাজছে, মিলে সুর মেরা তুমহারা। ভাস্বর কাগজটার দিকে তাকিয়েছিল। ক্যালকুলেটর, মোবাইল, ক্যামেরা, প্লেন, হেলিকপ্টার, সাবমেরিন, জাহাজ, বোমা তৈরির সার্কিট সব স্যাটেলাইটের সাহায্যে ম্যাগনেটের মাধ্যমে রে বা রশ্মি দিয়ে কন্ট্রোল হয়। ভাস্বর জানতে চাইল, এসব কে লিখেছে? কোটরের ভেতর চোখ দুটো ঠেলে উঠল যেন। আমিই লিখেছি। বাড়িতে কে আছে আপনার? এখন কেউ নেই, একা। লিফলেট ছাপাতে তো পয়সা লাগে, কি করেন আপনি? জেনে কি হবে? লোকটা ভাস্বরের মুখোমুখি দাঁড়িয়েছিল। এবার একটু সরে গিয়ে আবার লিফলেট লোকজনের হাতে গছানোর চেষ্টা করলো। হলো না দেখেই বোধহয় সামনে এসে দাঁড়ালো। ভাস্বরের খুব গরম লাগছিল। অফিসে এসি, মেট্রোয় এসি, বাড়িতে এসি, বাইরে গরমটা বেশি। কালবৈশাখী আসবে আসবে বলছে ওয়েদার রিপোর্টে, দিনক্ষণ ঠিক করে বলতে পারেনি এখনও। তবু এর মধ্যে সে বলল, বলুন না, আমি তো পুলিশ নই। লিফলেটের গোছা ধরা ডান হাত ঝুলে পড়ল। লোকটা বলল, ছাপাখানায় কাজ করতাম, বই বাঁধাতাম, এখন ঘরে বসে করি, যখন যেমন। বাঁধানোর পরে বইগুলো পড়ি, আগেও পড়েছি, অনেক কিছু জানার আছে। বোঝা গেল, ঠিকই, জানার কি আর শেষ আছে? এই ভাস্বরই তো এখানে দাঁড়িয়ে কত কিছু জানলো। তবে এ লোকটা সব সত্যি বলছে নাকি বানিয়ে বলছে, তাই বা কে জানে। ভাস্বর বলল, এই যে এত কিছু লিখেছেন, আপনার কম্পিউটার আছে, মোবাইল, নাকি স্যাটেলাইট আছে কোনো? এত কিছু জানেন দেখে জিজ্ঞেস করছি। লোকটার চোখ দুটো স্থির হয়ে গেল ভাস্বরের চোখের দিকে। থাকতে হয় নাকি? যাদের আছে তাদের ভিতরেও রে চালানো হয়, যাদের নেই তাদের ভিতরেও। তারপর ভাবনাগুলো ধরে ধরে বদলে দিলেই হয়ে গেল। কাছাকাছি শনি মন্দিরে টংটং করে ঘণ্টার শব্দ শোনা গেল। কেউ হয়তো প্রণামী দিয়ে বাজিয়ে নিচ্ছে। প্রায় একই সঙ্গে দূর থেকে আজানের আওয়াজও ভেসে এলো। সবই অনেক দিনের চেনা। ভাস্বর একবার চারপাশে চোখ ঘুরিয়ে আনলো। চেনা আরও অনেক কিছুই বদলে গিয়েছে, যাবেও। যা বদলাচ্ছে তাও আবার চিনে নিতে নিতে শেখা হয়ে যাবে। দুনিয়া তো এই নিয়মেই চলে, মোটামুটিভাবে সবাই তো মেনে নেয়। কিন্তু এত সুস্থ লোকের মাঝখানে এই লোকটা এলো কোথা থেকে? অবশ্য সাধারণের বেলায় যা ঘটে না, তা পাগলদের ক্ষেত্রে ঘটে, তারা আবির্ভূত হয়। এ আঁচড়ে খিমচে দেবে বলে মনে হচ্ছে না, নিজেকে জ্ঞানী ঠাউরেছে, নিজের পক্ষে বুদ্ধিমান। লোকটা বলল, আকাশে কারা মিটিমিটি করে জ্বলে? আপনি কি ভাবেন সব তারা? ওই স্যাটেলাইটগুলো মিটমিট জ্বলে, আমরা মনে করি সবই তারা। স্যাটেলাইটে ছেয়ে যাবে, মানুষের দেখতে পেলেই কি, না পেলেই বা কী। লোকটার এ কথায় ভাস্বর মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে ফেলল। তেমন কিছুই দেখা যাচ্ছে না, সবই ধোঁয়া ধোঁয়া, ছাই রঙের আকাশ, মেঘে ঢেকেছে, ঝড় বৃষ্টি আসবে। দু একটা মনে হয় তারা। আজি যত তারা তব আকাশে, নাকি স্যাটেলাইট? দূর, এসব তো সে জানে, ওই গানটাও।
স্যাটেলাইট, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল একটার সঙ্গে আরেকটা জোড়া আছে, মানেন? ওগুলো দিয়েই রশ্মি তৈরি করা হয়, চোখে দেখা যায় না। মানুষের ব্রেনের ভেতরে চালান করে দিয়ে তার চিন্তা গুলিয়ে দেওয়া হচ্ছে। কারা করছে এসব? বড় বড় মাথা ব্যস্ত রয়েছে, তারা যা বলে তাই হয়। পৃথিবীর সব দেশেই এরকম লোক আছে। সাধারণ মানুষ ঠিক করে ভাবতে পারে এমন তারা হতে দেবে না। তাদের অফিস আছে হাজার হাজার, সেখান থেকে আঙুল নাড়ে, মাইনে করা লোক আছে তাদের, দিনরাত নজর রাখছে। এটা কিন্তু আইনসম্মত কাজ করছে না। লোন, ইনভেস্টমেন্ট, ইকুইটি, কারেন্সি, কমোডিটির কাজ শো করে ওরা ভুলিয়ে রাখে, ঠকায়। আপনি কি বলতে চাইছেন আমরা নিজেরা কিছু ভাবতে পারি না? এই যে এত কিছু ঘটে চলেছে সেসব নিয়ে আমাদের কোনো ভাবনা তৈরি হয় না? মাথা নাড়ল লোকটা। হয়, থাকে না। যারা কন্ট্রোল করে তাদের তো ওই কারবার, যাতে না থাকে। আপনি খবর রাখেন? তার এই পাল্টা প্রশ্নে ভাস্বর হকচকিয়ে যাচ্ছিল। খবর মানে নিউজ বলছেন? খবর কি আর চাপা থাকে? যেভাবেই হোক ভেসে আসে। কেন বলুন তো? কয়েকটা খবর বলুন। ও, তাহলে তো মনে করে বলতে হয়। ওই তো, কোর্ট অর্ডার দিচ্ছে, সিবিআই পরপর ডাকছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কমছে, জিনিসপত্রের দাম কিছুতেই কমছে না, জ্ঞানবাপীতে শিবলিঙ্গ পাওয়া গেছে কিনা তাই নিয়ে গোলমাল, সিরিয়ালের অভিনেত্রী সুইসাইড করেছে, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে ঘরছাড়া হয়ে গেছে অনেক, রেপড হয়েছে অনেক, নার্সদের বিক্ষোভ চলছে, আইপিএল শুরু হয়ে গেছে, কালবৈশাখী আসছে না কিছুতেই। বলতে বলতে থামলো ভাস্বর। আমি কি করছি? একটা লিফলেটের চক্করে পড়ে এখানেই পাগলের সামনে দাঁড়িয়ে প্রলাপ বকছি। এই সময় লোকটা বলল, আর সিডিশন ল আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট, অনলাইন অফলাইন পরীক্ষা নিয়ে ঝামেলা হচ্ছে, ওমিক্রন নিয়ে ভয় পেও না বলা হচ্ছে, মাঙ্কি পক্স নিয়ে ভয় লাগছে, ক্রিপ্টোকারেন্সির ওপর নজর রাখা দরকার, শেয়ার বাজারে ধস নেমেছে, নিউ ইয়র্কে ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে একটা লোক গুলি চালিয়ে 10 না 11 জন ব্ল্যাককে মেরে দিয়েছে। ও হ্যাঁ, চাঁদ থেকে 50 বছর আগে যে মাটি আনা হয়েছিল সেই মাটিতে এখানে সবুজ পাতা গজিয়েছে। আর কত বলবো, সব কি মনে থাকে? এসব নিয়ে কি ভেবেছেন? কি ভাববো? ভাস্করের কথা একটিও কথা না বলে লোকটা তার দিকে তাকিয়ে রইল। চোখ সরিয়ে নিল ভাস্কর, আমি কি ভাবিনি কিছু? নাকি ভেবেছিলাম, ভুলে গেছি? কি নিয়ে ভেবেছিলাম? এত কিছু জানার পরেও কোনো কিছু নিয়ে কি ভাবনা আসেনি আমার? আমাদের ব্রেন তো কম্পিউটারের ঠাকুরদা, তার হার্ড ডিস্ক কি ফেল করে যাচ্ছে? ভাস্কর আরেকবার এদিক ওদিক তাকালো। এই যে চারপাশে এত মানুষ, ওদের কাউকে কি জিজ্ঞেস করা যায় কিছু ভাবে কি না? সত্যি কি কোনো রশ্মি আমাদের মধ্যে ঢুকে পড়েছে? আবার ভাস্করের চোখ চলে গেল হাতের কাগজটার দিকে। কারোকে জানতে তার পিছন পিছন কোনো ধরনের ক্যামেরা নিয়ে ছুটবার দরকার নেই। এখন সকলের হাতে হাতে মোবাইল, তার সব ঠিকুজি কুষ্টি নির্দিষ্ট অফিস থেকে জেনে নেওয়া হয়। গতিবিধি হাতের মুঠোয়, কি বলছে, কি শুনছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, কি ভাবছে, সবই হাতিয়ে নেওয়া হচ্ছে। ভোগবিলাসের লোভ দেখায়, যাদের সামর্থ্য নেই তারাও বেচাল হয়ে যায়। ওই মোবাইলের ভেতর দিয়ে রে বা রশ্মি পাঠিয়ে তাদের ভাবনা শুকিয়ে প্রাণে মারার মতলব। একদিন মাথার ভেতরে বিস্ফোরণ হয়ে চৌচির হয়ে যাবে। এসব কথা কোনো রিসিভার বা মেশিন ছাড়াই কানে জোরে জোরে শুনতে পাচ্ছি 2005 সাল থেকে। ভাস্করের খুব ক্লান্ত লাগছিল। হতে পারে অফিস থেকে ফিরে এখনও বাড়ি ঢুকতে পারেনি বলে, অথবা এতক্ষণ এখানে দাঁড়িয়ে বকবক করছে বলে। ঘুমোট গরম, প্যাচপ্যাচে ঘাম। ভাস্কর বেপরোয়ার মতো বলার চেষ্টা করলো, আপনি কি বলতে চাইছেন কেউই কিছু ভাবে না? ভাবে, যারা ভাবছে তারা নজরবন্দি হচ্ছে। আপনি লিফলেট বিলি করে কি করবেন বলে ভাবছেন শুনি একবার? সতর্ক করছি, খুব বড় বড় ঘটনা ঘটবে এরপর, তাই সাবধান করছি। কি ঘটনা? নিজের কাঠি কাঠি আঙুল দিয়ে লোকটা গোলাপি কাগজের নিচের দিকে খোঁচা দিল। পড়ুন, ওই যে লেখা আছে। ভাস্কর দেখল, সাবধান সাবধান সাবধান। ঝড়, নিম্নচাপ, মেঘ তৈরি, ফুল ফল বড় করা, গন্ধ, রং, স্বাদ তৈরি, ডিজেল, পেট্রোল, কয়লা দখল করে নেওয়া, সূর্য চন্দ্র ওঠানো নামানো, জোয়ার ভাটা করানো, ভূমিকম্প, স্থলপথ, জলপথ, ভূগর্ভপথ, সীমান্তের সীমানা নির্ধারণ, সব ওই রে বা রশ্মি দিয়ে হবে। মানুষে মানুষে হাতাহাতি, বহু ভাষা, বহু ধর্ম, বহু বর্ণের মধ্যে বিবাদ, যুদ্ধবিগ্রহ, লোকলৌকিকতা ভুলিয়ে দেওয়া, অস্ত্র করায়ত্ত করা, বাচ্চা শিশুদের মস্তিষ্ক বিকৃত করা, সব কাজেই ওই রে বা রশ্মি কাজে লাগানো হবে। ওই রে বা রশ্মি যেখান থেকে কন্ট্রোল করা হয় সেই অফিসের খোঁজ করুন। কোনো সহৃদয় ব্যক্তির জানা থাকলে অন্যদেরকে জানান। পাতালে তলিয়ে যাওয়ার আগে ভেবে দেখুন। সাবধান সাবধান সাবধান। পিঠে হাওয়ার জোর ঝাপটা লাগলো ভাস্করের। ধুলো উড়ে এলো পাকানো হাওয়ায়, চুল এলোমেলো হয়ে গেল, বাজের গুমগুম আওয়াজে কেঁপে উঠল আকাশ। এসবই ঘটে গেল একসঙ্গে এক মুহূর্তে। হঠাৎই ঝড় এসে পড়েছে। মুখ তুলে তাকাতেই হতভম্ব হয়ে গেল ভাস্কর। লোকটা গেল কোথায়?
তার সামনে তো কেউ নেই। কতক্ষণ আর মাথা নামিয়ে ছিল সে? এরকমভাবে কেউ উবে যেতে পারে নাকি? কয়েক পা এগিয়ে গেল তাড়াতাড়ি। না, ডাইনে বাঁয়ে পাশে কোথাও তো দেখা যাচ্ছে না। কার্নিভাল চৌপাট, ঝড়ের চোটে লোকজন যে যার মতো দৌড়চ্ছে। ঝড়েই উড়িয়ে নিয়ে গেল নাকি লোকটাকে? ভাস্বর আগের জায়গায় ফিরে এলো। আশপাশের গাছের মাথা দুলছে, মেট্রোর শেঁট কাঁপছে ঝমঝম আওয়াজে। মুখ তুলে ওপরে দেখলো, আকাশে ঘনঘোর মেঘ বোঝা যাচ্ছে, বৃষ্টি নামবে। নিচে তাকালো সে, ধুলোবালির সঙ্গে পাক খাচ্ছে প্লাস্টিক, ছেঁড়া ঠোঙা, কাগজ, সিগারেটের প্যাকেট, অসত্য গাছের পাতা। তবে তার মধ্যেই আলাদা করে চিনে নেওয়া যাচ্ছে গোলাপি কাগজের ইস্তেহারগুলো পাক খেয়ে খেয়ে ঘুরছে। বৃষ্টির ফোঁটা নেমে আসছে। ব্যাগের পাশের চেন খুলে নিজের কাগজটা তার ভেতরে রেখে দিল ভাস্বর। সব কিছু ফেলে দেওয়া যায় না। এখন অরিন্দমের গল্পটি নিয়ে আলোচনা করবেন আবেশ দাস। নমস্কার সকলকে, শুভ অপরাহ্ন। ঘটনা হলো, কথামালার দুদিনের এই অধিবেশনে দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। গতকাল আলোচনা হয়েছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে, ঠিক আছে। সে কি কোনো দিন মানুষ লেখকের, মানে আমাদের বাঙালি গল্পকারদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে? সেখান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পর্কে কিছু আলোচনা উঠে এসেছিল। আর আজকে বিশ্বায়ন পরবর্তী এই যুগে, মানে আমাদের গল্পকারদের বিষয়, সে কি সংকীর্ণ হয়ে আসছে বিষয়বস্তু, এই নিয়ে শুনতে শুনতে অরিন্দম বসুর গোলাপি কাগজের ইস্তাহার গল্পটি শুনতে শুনতে মনে হলো এই দুটি আলোচনার ক্যাথারসিস যেন এই গল্প একই সঙ্গে, ঠিক আছে। এই ভাস্করের সামনে কে আসে, মানে কে এই গোলাপি কাগজের ইস্তাহার কে ছাপিয়েছে, তাকে শেষকালে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় যে এই যে আমরা যে চিন্তা ভাবনা করি আজকে, কিন্তু আমরা ভাবা প্র্যাকটিস করি না, নিজেদের মতো করে ভাবি না। আমরা কি ভাববো এটা যেন কোথাও থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে। সেই আমরা যদি এটা আরও ভালোভাবে বোঝা যাবে যে আমরা হয়তো অনলাইনে কিছু একটা কিনলাম, এমনকি সেটা একটা ধ্রুপদী সাহিত্যের বইও হতে পারে। কিছুদিন পরে দেখা যাবে যে আমাদের ফেসবুকের পাতায় ওই ধরনের কিছু সাজেশান আসবে, যে আমরা হয়তো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই বইটা কিনেছিলাম, এরকম এই গোত্রের কিছু কিছু বইয়ের সাজেশান আসবে যে এটা আমরা কিনতে চাই কি না, ঠিক আছে। অর্থাৎ এমনকি আমাদের মানে উচ্চ মার্গের যে শিল্প, তার রুচি, সেইগুলিও স্ক্যানারের তলায় চলে এসছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে যে এই লোকটার কাছে এই জিনিসগুলো বিক্রি হতে পারে, ঠিক আছে, তাকে সেই জিনিসই দেখানো হবে। ঠিক সেইভাবে আরও বড় একটা জনগোষ্ঠী, যারা হয়তো অতটা মননশীল নয়, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি মানে তাদের রুচি, তাদের পছন্দ, সেটা ক্রমশ নিয়ন্ত্রণ করা হচ্ছে, ঠিক আছে। অনেক মানুষকে হয়তো এই পথেই আজকে আমরা যে সময়ে এসে দাঁড়িয়েছি, ভারতবর্ষের যে সামাজিক অবস্থা, একটা বিশেষ ধর্ম নিয়ে যে জিগির তোলা হচ্ছে, অনেক মানুষকে হয়তো সেইখানে মানে একইভাবে ভাবতে বাধ্য করা হচ্ছে। আমি মাঝে মাঝে দেখেছি যে হয়তো আমার থেকে তারা অনেক বয়োজ্যেষ্ঠ, যাদের কাছে আমি আমার ছোটোবেলায় হয়তো সত্যজিৎ রায়ের শতরঞ্জকে খিলাড়ি এই ছবির সম্পর্কে মুগ্ধ আলোচনা শুনতাম। তাদের মধ্যে অনেক লোক আজকে হয়তো দেশ থেকে কোনো বিশেষ জনগোষ্ঠীর মানুষকে বিতাড়িত করলে কত সুবিধা হবে সেই নিয়ে হয়তো বক্তৃতা দিয়ে দিচ্ছেন বা কোথাও লিখছেন ফেসবুকে, তাদেরও এই বিষয়ে লেখা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এগুলো কিভাবে হচ্ছে? এত বড় মানে এত মানুষকে কিভাবে এক জায়গায় আনা যাচ্ছে? ওই যে কোথাও থেকে, ঠিক আছে, মানুষের চিন্তা চেতনা তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেই মতো হয়তো অনেক কিছু ঘটনা কিছু ঘটানো হচ্ছে সেইভাবে, দাঙ্গা হোক বা মহামারী হোক, যাই হোক, হয়তো এইগুলো ঘটিয়ে অনেক মানুষের চিন্তাভাবনাকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। এই যে লাস্টে আমরা মানে
আমাদের সতর্ক করার চেষ্টা করা হয় যে সেই অফিসটা কোথায় খোঁজার চেষ্টা করতে হবে, যেখান থেকে এই রশ্মি পাঠানো হচ্ছে। রশ্মি পাঠিয়ে মানে মোবাইলের মাধ্যমে মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। হয়তো মানে এখানে একটু ফ্যান্টাসির ছায়া আছে, কিন্তু পুরোটাই কি ফ্যান্টাসি? এর মধ্যে বাস্তবেরই ছায়া পড়ছে যে ওই অফিসটাকে খুঁজে বার করতে হবে, কিন্তু ওই অফিস পর্যন্ত আমরা যেতে পারবো না, মানে ওর খোঁজ পাওয়া যায় না, বা পাওয়া গেলেও আমাদের হাত অত দূর পৌঁছবে না। এই বিপদটাকে এই লেখক এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছেন বলে আমার যা মনে হয়, একবার শোনায় এই মনে হয় আমার। নমস্কার। আমাদের এই পর্বের শেষ গল্পকার দেবশ্রী সারোগী। দেবশ্রী সারোগী সম্পর্কে ছোট্ট করে বলি যে নানা পত্রপত্রিকায় তার লেখা আপনারা পড়েছেন, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ। গল্পকার উপন্যাসের জন্য তিনি ভারত সরকারের ভাষা ভারতী সম্মান পেয়েছিলেন। উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে গল্পকার, গরিব গুরবদের উপকথা, ভ্রমণ সঙ্গী ঈশ্বর। তার কয়েকটি গল্পগ্রন্থ রয়েছে, রাজার জ্ঞান তৃষ্ণা, দেবশ্রী সারোগীর ছোট গল্প, নির্বাচিত গল্প, গল্পকুঞ্জ, এরকম সব। আসলে দেবশ্রী সারোগী যে লেখাগুলি আমরা পড়েছি তার মধ্যে বেশিরভাগ লেখায় দেখবেন বেশ জোরালো, মানে পাঠককে ধাক্কা দিয়ে ভাবানোর মতো গল্প বেশ কিছু দেবশ্রী সারোগী লিখেছেন। আমার মনে আছে কোনো একটা আলোচনা সভায় বা কোনো একটা জায়গায় লেখার মধ্যে সুমিতাদি বলেছিলেন যে বাংলা ছোট গল্পে উপলব্ধিগত দার্শনিকতার বোধটা হারিয়ে যাচ্ছে, এবং সেটা দেবশ্রী সারোগীর লেখায় পাওয়া যায়, এরকম একটা কথা উল্লেখ করেছিলেন। তো কথাটা খুব সত্যি। আমি যখন তার ঈশ্বর, মানুষ এবং নাটক গল্পটা পড়ি তখন আমার মনে হয় যে সুমিতাদির এই লেখাটা অদ্ভুতভাবে মিলে গেছে। সত্যি সত্যি এক দার্শনিকতার যে উপলব্ধি তার গল্পের মধ্যে আছে কিছু কিছু, সেটা আমরা বুঝতে পারি। তো যাই হোক, এখন গল্প পড়বেন দেবশ্রী সারোগী, আর এই গল্পটি নিয়ে আলোচনা করবেন, সংক্ষিপ্ত আলোচনাই করবেন মানস সরকার। এখন দেবশ্রী সারোগী। নমস্কার। গল্পের নাম আগন্তুক। হ্যাঁ, আগন্তুক। পরদিন ছুটি থাকে বলে শনিবার একটু রাত করে ঘুমোই। আমাদের একতলা বাড়ির জানলায় অনেক সময় বসে থাকি রাস্তার দিকে তাকিয়ে। একটু দূরে একটা ল্যাম্পপোস্ট জ্বলে। জোড়াসাঁকোর কাছে পুরনো কলকাতার পাড়া, ফলে অনেক রাতেও লোকজন চলাফেরা করে। ভেতরের ঘরে মাধবী ঘুমিয়ে থাকে। সেদিন শনিবারে রাত 1:30 নাগাদ জানলার কাছে এসে দেখি সামনে দাঁড়িয়ে আছে একজন অচেনা যুবক। পাশের বাড়ির দোতলা বারান্দায় অনেক সময় সারা রাত আলো জ্বলে। সেই আলোর একটু আভাস ছিটকে এসেছে যুবকটির গায়ে, ফলে ওকে মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল। পরনে সাদা পাজামা আর সাদা ফতুয়া, লম্বা চুল। আমি আমার ঘরের আলো জ্বালাতেই একেবারে স্পষ্ট দেখা গেল ওর মুখ। আলোটা সরাসরি ওর মুখে পড়েছে। শুকনো কাদার মতো ধূসর গায়ের রং। এরকম মুখ, এরকম গায়ের রং সাধারণত চোখে পড়ে না। যুবকটি হাসলো আমার দিকে তাকাতে তাকাতে। আমিও হাসলাম। মনে হলো সে খারাপ মানুষ নয়। হঠাৎ ওর সঙ্গে একটু গল্প করতে ইচ্ছে করলো। ভেতরে আসবে? আমি জিজ্ঞেস করলাম। ঘাড় নেড়ে সে সম্মতি জানালো। দরজা খুলে দিলাম। সে ভেতরে এলো। আমার সামনে দাঁড়াবার পর লক্ষ্য করলাম বেশি লম্বা নয়,
আর মুখে যেন গভীর সংকোচ ও কৌতূহল। আমি বসতে বললে চেয়ারে না বসে মেঝেই বসল। কোথায় থাকো তুমি? ওর পাশে বসার আগে আমি জিজ্ঞেস করলাম, হরপ্পায়। বুঝতে পারলাম না, আমি বললাম, হরপ্পায়। সে আবার বলল। ওর দিকে এক দৃষ্টিতে আরও কিছুক্ষণ তাকাবার পর আমারও তাই মনে হলো। দুরু দুরু বুকে তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে ঘুমন্ত মাধবীকে জানালাম যে হরপ্পা থেকে আমাদের বাড়িতে একজন এসেছে। মাধবী পুতুলের মতো বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো আমার দিকে। তারপর আমার সঙ্গে সামনের ঘরটায় এসে যুবকটিকে নমস্কার করল। হাঁটু মুড়ে যুবকটি হঠাৎ আমাদের প্রণাম করল। অত দূর থেকে এসেছো, তুমি তো কিছু খাওনি, মাধবী উদ্বিগ্ন হয়ে বলে। যুবকটি চুপ করে থাকে। তোমরা গল্প করো, আমি কিছু খাবার করে আনি। আমি কিছু খাবো না, যুবকটি বলে। কেন? আমি খেয়েছি। ঠিক আছে, তাহলে কাল আমাদের সঙ্গে একটু খেও। আমি তো আজ রাতেই ফিরে যাব। কোথায়? হরপ্পায়? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে বলল, আজ রাতেই আবার যাত্রা শুরু করব। কতদিনে পৌঁছবে সেটা ঠিক জানি না। এখানে আসতে কতদিন লেগেছিল সেটাও ঠিক বলতে পারবো না। এখানে কাটালে কতদিন? 21 রাত 20 দিন। কেমন লাগলো আমাদের শহরটা? যুবকটি সংকুচিত হাসল। ওর চোখ দুটো অস্বাভাবিক কালো, যেন একজোড়া খুব গভীর গুহা মুখ। অনেকক্ষণ চুপ করে থাকার পর সে বলল, পাতাল রেল আমার ভালো লেগেছে। কয়েকটা ভয়ঙ্কর সাপ যেন মাটির ভেতর গর্জন করতে করতে এ মুখ থেকে ও মুখ ক্রমাগত ছুটছে। আরও ভালো লাগতো যদি ওই রেলগুলো কখনই উপরে না উঠত, মানুষরাও যদি উপরে না উঠত, মাটির নিচে আরেকটা পৃথিবী রচনা করে বাস করত। আর কিছু ভালো লাগেনি? শিহরণ চেপে আমি জিজ্ঞেস করি। গঙ্গা ভালো লেগেছে। ওদিকে কিছু ঘন ঘাস ও গাছপালা দেখলাম, সেসব ভালো লেগেছে। একদিন কয়েক জোড়া বলিষ্ঠ লাল ঘোড়া দেখলাম, ওদেরও ভালো লেগেছে। ওরা কি সুমেরুর ঘোড়াদের বংশধর? চীনের? মিশরের? পারলে আমি একটা ঘোড়া হরপ্পায় নিয়ে যেতাম, যদি ওটাই চেপে হরপ্পায় ফিরে যেতে পারতাম। তোমাদের শহরের উঁচু উঁচু বাড়ি আমার খারাপ লাগেনি। আরও উঁচু উঠতে উঠতে এই বাড়িগুলোই হয়তো তোমাদের একদিন স্বর্গে পৌঁছে দেবে, আর সিঁড়ি বেয়ে স্বর্গের দেবতারা হয়তো মাঝে মাঝে নিচে নেমে আসবে। কিন্তু এখানে একটাও কুয়ো নেই দেখে খারাপ লাগলো। মাথা ঝুঁকিয়ে কখনো কুয়োর জলে তাকিয়েছ? কুয়োর কালো জলে কখনো নিজের মুখ দেখনি? বা চাঁদের মুখ? হরপ্পায় আমরা বালতিতে করে কুয়ো থেকে জল তোলার সময় চাঁদটাকেও তুলে আনার চেষ্টা করি। এখন পর্যন্ত অবশ্যটা সম্ভব হয়নি। যুবকটি যে একটু পরে চলে যাবে আমি ভুলতে পারছিলাম না। মাধবীর মুখের দিকে তাকিয়ে বুঝলাম ওরও মন খারাপ করছে। কতদিন পর একজন মনের মতো কথা বলার লোক পাওয়া গেল। আমার বিশেষ বন্ধু নেই, মাধবীরও নেই। আমি অফিসে চলে গেলে সে বেচারি একাই থাকে। আমার খুব ইচ্ছে করছিল যুবকটি আমাদের কাছেই থেকে যাক। আমাদের 3টি ঘরের একটা ওকে দিয়ে দিতাম। কোনো কাজও ওকে করতে হতো না, শুধু গল্প করতো আমাদের সঙ্গে। আজকাল তো কেউ দুদণ্ড বসে গল্প পর্যন্ত করে না। মাধবীর দিকে আবার তাকিয়ে দেখলাম
ওর পুতুলের মতো চোখ দুটো ছলছল করছে। একটু তোমাদের দেশের কথা বলো না শুনি। আমি আকুতি ভরা গলায় বললাম, ভয় পাচ্ছিলাম যদি এক্ষুনি উঠে যেতে চায়। যুবকটি কয়েক মুহূর্ত চুপ করে থাকলো। ঘন কালো চোখ দুটি ভেসে উঠল যেন হঠাৎ স্মৃতির ধাঁধাগলি বা স্মৃতির কোনো রহস্যময় অনন্ত নদী, যা বেয়ে বেয়ে সে এখানে এসেছে। সে সত্যি কী করে এলো এখানে? সেখানে লোকে চাষ করে। ঘোর লাগা দৃষ্টিতে সে বলতে শুরু করে। নৌকো করে দূর দূর দেশের সঙ্গে বাণিজ্য করে এবং নিজের নিজের পরিবারের সুখ সমৃদ্ধি বাড়াবার চেষ্টা করে। কিন্তু আমাদের দেশের মানুষদের আসল কাজ বা নেশা এসব নয়। ওটা হলো নীরবে নানা রাস্তা ও অলিগলি দিয়ে আস্তে আস্তে হেঁটে যাওয়া, দিনে বা গোধূলিতে বা মাঝরাতে। হাঁটতে এত ভালোবাসে এরকম আর কোনো দেশের মানুষ আমি এখনও দেখতে পাইনি। কখনো একা একা হাঁটে, কখনো দল বেঁধে, তবে বেশিরভাগ সময় একাই হাঁটে। সব সময় দেখা যাবে বাজারের কোনো নির্জন রাস্তা দিয়ে, দূরের টিলার ছায়ার ভেতর দিয়ে বা কুয়াশাময় নদীর তীর দিয়ে কেউ না কেউ হাঁটছে। কোথাও পৌঁছতে বা কোনো কিছু অন্বেষণ করতে যে ওরা হাঁটে তা নয়, কারণ ওরা জানে যে কোথাও তেমন পৌঁছবার নেই, কোনো কিছুই তেমন অন্বেষণ করার নেই, সব পাওয়া হয়েই আছে। হাঁটাটা শুধু একই জিনিসকে আরও গভীরভাবে, আরও নানা দৃষ্টিকোণ থেকে বারবার দেখে যাওয়া বা অনুভব করে যাওয়া, যাতে প্রতি মুহূর্তে ওটা ওদের কাছে নতুন লাগে, যাতে প্রতি মুহূর্তে ওটাকে আরও ভালোবাসতে পারে। হাঁটতে হাঁটতে যেসব আশ্চর্য অভিজ্ঞতা হয় সব ওরা পরস্পরের সঙ্গে বিনিময় করে। এর ফলে জন্ম হয় গল্পের, বা পুরাণ, বা রূপকথা, বা পোড়ামাটির মানুষের। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে ওরা গাছের কালো ছায়ায় বসে থাকে বা শুয়ে থাকে নিজেদের নিঃশব্দ ঘরে, ঘন্টার পর ঘন্টা মনের মাটিকে অবিরাম খুঁড়তে খুঁড়তে, এবং আবার জন্ম নেয় গল্প, পুরাণ, রূপকথা ও পোড়ামাটির মানুষ। কেউ কেউ তখন ঘরের ভারী তামাটে দেয়ালের ওপিঠ থেকে কিছু শুনতে পায়, বা ঠান্ডা মেঝের গভীর থেকে ফিসফিসানি। পরে সেই সব গল্প ওরা অন্যদের শোনায় বড় বড় স্থল কচ্ছপের পেছনে ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে। এভাবেই আমরা বাঁচি। রাতের আকাশে অসংখ্য নক্ষত্রের দিকে তাকিয়ে আমাদের বৃদ্ধেরা শিশুর মতোই অবাক হয়। রোজ তাকায় আর রোজই অবাক হয়। আর কানের ভিতর বৃষ্টির শব্দ শোনাকে আমরা অনেক সময় গানের চেয়েও বেশি উপভোগ করি। রাতের ঝিঁঝির ডাক শুনতে আমাদের ভালো লাগে, দিনে ঘুঘুর ডাক। আর আমাদের বাড়িগুলো সাধারণত পরস্পরের সঙ্গে জড়িয়ে তৈরি। কার যে কোন সিঁড়ি বা কোন দরজা গুলিয়ে যায়, ফলে যে কোনো লোক যে কোনো বাড়িতে ঢুকে পড়ে। আর উঠোন ছাড়া আমাদের ঘরগুলো সবসময় একটু অন্ধকার অন্ধকার। সে থামল। তুমি আমাদের বাড়িতেই থেকে যাও। আচ্ছন্ন কণ্ঠস্বরে আমি বলে উঠলাম, আমার কোনো অসুবিধা হবে না, তোমার মুখ থেকে আরও গল্প শুনতে ইচ্ছে করছে। আমি আজই চলে যেতে চাই। সে বলল লাজুক হেসে, কেন? এখানে তো অনেক দিন থাকলাম। তাছাড়া মানুষ সেখানেই থাকতে ভালোবাসে যেখানকার ঘরবাড়ির একটা ইট হয়ে থাকতেও তার আপত্তি নেই। এখানে থাকতে থাকতে একদিন ওরকম ভাবতে পারবে তুমি। না। দুঃখিত দৃষ্টিতে আমি তাকিয়ে থাকলাম ওর দিকে। কারণ সে বলল, কারণ এখানে সব বড় আলোকিত। যাওয়ার আগে সে বলল, রাতেও অন্ধকার নেই। নমস্কার।
এই শেষ গল্পটি নিয়ে আলোচনা করবেন মানস সরকার। নমস্কার। খুব সংক্ষিপ্ত পরিসরে বলতে হবে। আমরা শুনলাম আগন্তুক দেবশ্রী সারোগীর। যারা দেবশ্রী সারোগীর গল্পের সঙ্গে পরিচিত তারা জানেন তার গল্পে নৈঃশব্দ, আত্মহত্যা, মৃত্যু, প্রকৃতি বা প্রত্নতাত্ত্বিক সময় কেমনভাবে গ্রাস করে আমাদেরকে, কেমনভাবে এই গল্পটার মধ্যেও হরপ্পার যে যুবকটি এসেছে, বলা বাহুল্য প্রত্নতাত্ত্বিক সময়কে ধরা হয়েছে। কিন্তু আপনারা যারা শুনেছেন তারা হয়তো ইতিমধ্যেই গল্পটির গভীরে ঢুকেছেন এবং বুঝেওছেন যে আসলে প্রত্নতাত্ত্বিক এই সময়টার মধ্য দিয়ে আমাদের যে সময়, তার একটা অদ্ভুত যে ক্রিটিসিজম, তাকে অদ্ভুতভাবে একটা সমালোচনা করা হয়েছে। দেবশ্রী সারোগীর বেশিরভাগ গল্পের চরিত্র তিনি আমি করে বলেন, এবং আমিটা এবং গোটা গল্পের মধ্যে দেখবেন যে হরপ্পার যুবক যতবার বলেছে তার সময়ের কথা, সেখানে আমরা যতবার এসছে, আর আগন্তুক যতক্ষণ তার সভ্যতা, তার সময়ের দিকে তাকিয়েছে, সে আমি, একাকিত্বের আমি বেশিবার হয়তো ফিরে এসেছে। হরপ্পার এই যুবকের মধ্যে তাদের একসঙ্গে হাঁটা, তাদের যে সামাজিকতা, সেটার মধ্যে সে যেভাবে ফিরে যেতে চেয়েছে। আমরা সভ্যতা যত উন্নতি করেছি, আমরাটাকে ছেড়ে তত আমি এবং আমির কেন্দ্রে ক্রমশ ঢুকে গেছি। ওই যেমন এই যে অন্ধকার দিয়ে যে গল্পটির একদম জায়গা শেষ হয়েছে, কোথাও গিয়ে যেন গল্পকারের এটা বলার চেষ্টা আছে, অবশ্যই হরপ্পার ওই যুবকের মুক্তি দিয়ে, যে আমাদের জীবন আজকে আলোর এতটাই ছটা হয়ে গেছে যে যেখানে আমাদের পার্সোনাল স্পেস বলে কোনো বস্তু নেই, আমরা নিজেদের ব্যক্তিগত গোপন জায়গাটাকেও আমরা ঢাকতে হয়তো পারছি না। গোটা গল্পের মধ্যে বেশ কিছু অসাধারণ উপমা এবং রূপক লেখক ব্যবহার করেছেন। শুকনো কাদার মতো, কোথাও এই ট্রেনের সঙ্গে যে সাপের ছোটার মতো জায়গা ব্যবহার হয়েছে, এবং গোটা গল্পটার মধ্যে দিয়ে এই যে যুবক শেষ অবধি ফিরতে চেয়েছে তার নিজের সময়ের দিকে। আসলে আমাদের এই যে বাড়ি, যেটা নিকা একদিন স্বর্গে পৌঁছে যাবে, আমরা স্বর্গে হয়তো পৌঁছে যাব, উন্নতির চরম সীমায় হয়তো পৌঁছে যাব, কিন্তু তাতেও সভ্যতার হাজার একটা ড্রব্যাক, এবং ড্রব্যাকের সব থেকে বড় জায়গা হচ্ছে আমাদের আমিত্বের বিচ্ছিন্নতা। ধন্যবাদ। গল্পটি সম্পর্কে আমার প্রতিক্রিয়া একটুকুই ছিল। আমাদের এই পর্বের আলোচনা এখানে, গল্প পাঠের আসর এখানে শেষ হলো। ধন্যবাদ সকলকে।